না না, এটা আমি কিছুতেই একা খেতে পারবো না। মেজদা আলুর পরোটা এত পছন্দ করে, কিন্তু আজ আজ আমার জন্য মেজদা না খেয়ে অফিসে চলে এসছে, শুধুমাত্র আমার জন্য। আমি যদি সেদিন মেজদার সাথে বাজে ব্যবহার না করতাম, তাহলে হয়তো আজ আমরা 3 ভাই ভাগাভাগি করে খেতাম। কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। হ্যাঁ, আমি বরং এটা মেজদাকে দিয়ে আসি। কিন্তু আবার যদি আমাকে কথা শোনায়, যা বলার বলবে, আমি চুপচাপ শুনে নেব। আমি যাই। নিখিলটা সকাল থেকে না খেয়ে রয়েছে, তো না খেয়ে একদম থাকতে পারে না। যতই হোক আমার ছোট ভাই, ও খাবে না, না খেয়ে বসে থাকবে, আর আমি আলু পরোটা খাবো বসে বসে। এটা কখনো হয়? আমি আর রাগ করে থাকবো না, যে ওকে একটু দিয়ে আসি। তুমি দেখলে দিশা, খাবার টেবিলে আলু পরোটা খাওয়া নিয়ে শ্যামা একেবারে নাটক করে ফেললো। হ্যাঁ, আরে বাপরে বাপরে বাপরে, 2 ভাইকে মেলাবার জন্য কি পাগলামো, কি পাগলামো! তুমি ভাবতে পারবে না ওই মেয়ে যে এত ছলা কলা জানে, আমি গ্রামে থাকতে বুঝতেই পারিনি। আরে দিশা এই কৃষ্ণ কৃষ্ণ করে ঘুরে বেড়াতো মাঠে ঘাটে, জানো? আমি ভেবেছিলাম কান্না কার ঘাড়ে গিয়ে পড়বে কে জানে। কপাল দেখো, এলি তো এলি একেবারে চৌধুরী বাড়ির ছোট বউ হয়ে। আর এখন তো চূড়ান্ত বাড়াবাড়ি করেছে, চূড়ান্ত। তুমি দেখো নিজেই কিন্তু ভাই ভাই ঝগড়া লাগাল, তারপর দিদিভাইকে কেমন হাতের মুঠোয় এনেছে দেখো, যা বলছে দিদিভাইকে শুনতে বাধ্য করছে। আর দিশা, দিশা তুমি তো চেয়েছিলে না যে ভাই ভাই অশান্তি হোক, চৌধুরী বাড়িতে ফাটল ধরুক, তুমি তো চেয়েছিলে। তাহলে তুমি দিদি ভাইয়ের কথাগুলো চুপচাপ মেনে নিলে কেন? মাসিমণি, তুমি কি এই কথাগুলো এখানে বলতে এসছো? প্লিজ, আমার ভালো লাগছে না, বলো না। হ্যাঁ মানে না থাক, আমি তো বললাম আমার ভালো লাগছে না এসব ডিসকাস করতে। এখন দেখি অশোক আর নিখিল খায় কিনা। আবার কেন আমি মায়ের কথা মেনে নিলাম তা তুমি অত সহজে বুঝবে না মাসিমণি, আর সব কথা তোমাকে আমি বলতেও চাই না। আমার মাথায় এখন অনেক বড় প্ল্যান ঘুরছে, যাকে বলে মাস্টার প্ল্যান। তাই আমাকেও নাটক করে মায়ের কাছে ভালো সাজার চেষ্টাটা চালিয়ে যেতে হবে, যাতে আমার আসল উদ্দেশ্য কেউ না ধরতে পারে। দিশা, আমার কথা শোনো দিশা, শ্যামা কিন্তু বাড়াবাড়ি করছে। আশ্চর্য দিশা, এ তো দেখছি বেড়াল বলে মাছ খাবো না, আসছবো না। দিশা শ্যামার সুরে কথা বলছে। দিশা, এরপর কি এবারে সকলে এক এক করে শ্যামার পক্ষে দাঁড়িয়ে যাবে? শ্যামার সুরে যদি সবাই গান গায়, আমি শ্যামাকে কোন সুরে গান গাওয়াবো? কি হবে, কি হবে এবার? না, আমার মেয়েটার কেরিয়ার, আমার মেয়েটার নাম, যশ, খ্যাতি, প্রত্যি সবটা নষ্ট হয়ে যাবে। আমাদের তো সর্বনাশ হয়ে যাবে। না না না, শ্যামাকে গান গাওয়াতেই হবে, শ্যামাকে গান গাওয়াতেই হবে। তা নাহলে আমি রাধারানীকে বাঁচাতে পারবো না। রাধারানীকে বাঁচানোর এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এটা তো একটা অন্য টিফিন বক্স।
অদ্ভুত, এইটা এখানে কি রেখে গেল? মেজদা, নিশ্চয়ই মেজদা এখানে রেখেছে। রাইট, নিখিল ছাড়া আর কে রাখবে এটা? দিশা আলুর পরোটা পাঠিয়েছিল, তাই আমি ভাবলাম সকাল থেকে তুই কিছু খাসনি, তাই তোর ঘরে রেখে এসেছিলাম। কিন্তু আমার ঘরে গিয়ে দেখছি এই টিফিন বক্সটা রাখা। আমি বুঝতে পারছি না এটা কে রেখে গেছে আর কারি বা এটা। ওই টিফিন বক্সটা আমার, শ্যামা আমার জন্য পাঠিয়েছিল। তুইও সকাল থেকে কিছু খাসনি, তাই আমি ভাবলাম। বুঝেছি, ঠিক আছে, তুই আমার টিফিন বক্সটা আমায় দে, তোরটা তুই নিয়ে নে। না, আমি দেব না। আমি তোর টিফিন বক্স থেকে খাবো, আর তুই আমার টিফিন বক্স থেকে, বুঝলি? মানে মানেটা কি? আমি বলছি আমারটা ফেরত দে। বললাম তো দেব না। তোর সব কিছুর উপর আমার সমান অধিকার আছে, আর আমার সব কিছুর উপর তোর এতদিন ধরে অধিকার ছিল, আছে, আর থাকবে। বুঝেছিস? এবার বস। না না, আমি বসবো না। বললাম তো বস। আমি বসবো না। বস। গায়ে জোয়ারি নাকি? বলছি বস। না, বসবো না। বস বলছি। কি হচ্ছে নাকি? এবার তুই চুপচাপ খাবি। মানেটা কি? আমি খাবো না। তোকে খেতে হবে। না, আবার বলছি তো না। মিল হয়ে গেছে তোদের এই মিলনান্তক নাটকে, কিন্তু আমিও শ্যামাকে হেল্প করেছি। মানে? হ্যাঁ, আরে মানে বুঝে লাভ নেই। আরে এর মধ্যে আমারও তো ভাগ আছে, আমি খাবো। তুইও না দে। আরে আমিও তো খাবো, দে আমাকে দে। আমাকে হ্যাঁ বৃন্দাবনদা বলো। বলছি 3 ভাই মিলে তোমার গরম গরম আলু পরোটা একেবারে হামলে পরে খাচ্ছে গো। কি বলছো কি বৃন্দাবনদা, সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, উফ, তোমার বুদ্ধির তারিফ না করে পারা যায় না কোনো নতুন মদিমণি। ঠিক আছে। ও শ্যামা, কি হলো বলো না, খেয়েছে ওরা 3 ভাই? হ্যাঁ কর্তামা, ওনারা খেয়েছেন। ওনারা 3 ভাই মিলে একসঙ্গে খেয়েছেন।
শ্যামা দাঁড়াও, চুপটি করে দাঁড়াবে এখানে, এক্ষুনি আসছি আমি। হ্যাঁ গো, কি ব্যাপার? শ্যামাকে দাঁড় করিয়ে রেখে দিদিভাই কোথায় চলে গেল? বুঝতে পারছো না? মা যখনই বাইরে থেকে ফেরেন সকলের জন্য হাতে করে কিছু না কিছু গিফট আনেন, আর এখন তো শ্যামার লাক ফেভার করছে। শ্যামার কথা মা শুনছেন, তার মানে তো এখন গিফট পাওয়ার ভাগ্য শ্যামারই। মেজো বৌমা, এই দেখো, এই হারটা দেখো, এটা আমি বেনারস থেকে কিনেছিলাম। যখন কিনছি তখনও পর্যন্ত আমি জানি না এটা আমি কাকে দেব, কিন্তু আজ যখন দেখলাম এই শ্যামার বুদ্ধির জোরে আমার 3 ছেলের মধ্যে আবার মিলমিশ হয়ে গেছে, তখন মনে মনে ঠিক করেই নিলাম যে এই হারটা আমি এই মেয়েটাকেই দেবো। তোমাদের আর মুখ গোমরা হয়ে গেল কেন? মন খারাপ করার কিছু নেই, তোমাদের জন্য শাড়ি আছে, দেখে নিও বড় বৌমা। এই মেয়ে, এই হারটা তোমার। আমার অনেক সৌভাগ্য যে আপনি ভালোবেসে আমাকে এই উপহারটা দিয়েছেন। ছোট মুখে বড় কথা বলছি বলে মাফ করবেন, কিন্তু আমার মনে হয় যে এই হারটা বড়দিদিরই প্রাপ্য। কারণ বড়দিদি তো সেই সকালবেলা উঠে সব রান্না বান্না করেছে, তাই আপনি এই হারটা বড়দিদিকেই দিন। তুমি চুপ করো তো, মা যাকে ভালো বুঝেছে তাকেই দিয়েছে। আর তুমি জানো না, গুরুজনরা কিছু দিলে সেটা ফেরত দিতে নেই। বেশ, তোমরা সকলেই যখন আমার গুরুজন, তাহলে সকলের কথা মেনে নেওয়াই আমার ধর্ম। শ্যামার বুদ্ধির জোরে আমার 3 ছেলের মধ্যে আবার মিলমিশ হয়ে গেছে, তখন মনে মনে ঠিক করেই নিলাম এই হারটা আমি এই মেয়েটাকেই দেবো। আপনার ছেলেদের মধ্যে বিবাদ মিটে গেছে, সেই খুশিতেই আপনি আমাকে এই উপহার দিলেন তো? আমি চিরদিন এর মান রাখবো করতাম, যথাসাধ্য চেষ্টা করে যাব যাতে মেজদিদি বা আর কেউ এই সংসারে ভাঙন না ধরাতে পারে। আজ সত্যি এই হারটা আমি ছিঁড়ে ফেলবো শ্যামা, তুমি কিচ্ছু করতে পারবে না। মেজদিদি, আপনি কিছু বলবেন আমাকে? তুমি আজ সকালে আমার একটা কথা বলছিলে না শ্যামা,
আমি যেন ওই সংসারটাকে ভেঙে ফেলার চেষ্টা না করি। আমাদের সংসারটাও ঠিক এই হাটটার মতো এক সুতোয় গাঁথা। তুমি এমনটাই ভাবো, তাই না শ্যামা? ভাবি তো, সত্যিই তাই ভাবি মেজদিদি। আর সেই জন্যই সকালবেলা আপনাকে ওভাবে বলেছিলাম, এই হাটটা ঠিক যেভাবে গাঁথা, এই পরিবারের প্রত্যেকটা সম্পর্ক ঠিক সেভাবেই শক্ত সুতোয় গাঁথা। আমরা সবাই মিলেমিশে একসঙ্গে। আমি জানি শ্যামা, আমাদের পরিবারটাও ঠিক এই হাটটার মতো এক সুতোয় গাঁথা। কিন্তু সেই সুতো যে এত ঠুনকো নয় শ্যামা, সেই সুতো এত ঠুনকো নয়। সেই সুতোতে এইভাবে টান মেরে কেউ কোনোদিন আমাদের ভালোবাসার বন্ধন ছিঁড়ে ফেলতে পারবে না শ্যামা, কোনোদিনও না। শ্যামা, এই বাড়িতে আসার পর থেকে তুমি কিন্তু আমাকে ভুল বুঝেছো শ্যামা, আমাকে মিথ্যে ভয় পেয়েছো। বিশ্বাস করো, আমাদের পরিবারের এই গাঁথনি আমি কাউকে কোনোদিনও ছিটতে দেব না, কোনোদিনও না। শ্যামা, তুমি বিশ্বাস করো শ্যামা, আমার কিন্তু তোমার ওপর আলাদা করে কোনো রাগ নেই। বিশ্বাস করো, আমি জানি আমি তোমার সাথে হয়তো অনেকবার খারাপ ব্যবহার করে ফেলেছি শ্যামা। এ নাও শ্যামা, এই ছিঁড়ে যাওয়া মালাটাকে আবার গেঁথে ফেলো দেখি। আমি তোমার প্রত্যেকটা কথা বুঝতে পেরেছি শ্যামা, প্রত্যেকটা কথা। আর এবার থেকে আমি তোমার সঙ্গে হাতে হাত মিলিয়ে একসঙ্গে এই পরিবারটাকে এক সুতোয় গেঁথে রাখবো, তুমি দেখো শ্যামা। সত্যি তো, এই মালার মতো আমাদের পরিবারের বন্ধন যে এত ঠুনকো নয়, আর সেটা শেখানোর জন্যই তো মেজদিদি এই মালাটা ছিঁড়েছেন। না না, এর জন্য আমার কষ্ট পাওয়াটা মোটেই ঠিক নয়। এই পরিবারে কর্তা মায়ের পরেই সবটা আপনার হাতে, তাই আপনি যদি চান তাহলে কেউ আমাদের আলাদা করতে পারবে না, কেউ না। আই এম সরি শ্যামা, এতদিন যা যা হয়েছে তার জন্য আমি রিয়েলি সরি। আমি তোমার কথায় আমার সমস্ত ভুল রিয়েলাইজ করেছি শ্যামা, সমস্ত ভুল। বিশ্বাস করো, আমি 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 আজ থেকে একদম তোমার কথা মতো নতুন করে সবকিছু শুরু করলাম শ্যামা, নতুন করে। থ্যাংক ইউ শ্যামা, থ্যাংক ইউ। ভালো মানুষ সেজে কি করে তোমার জীবনটাকে নরক করে তুলতে হয়, দিশা চৌধুরী তা খুব ভালো করে জানে শ্যামা। তুমি জাস্ট দেখতে থাকো, এবার যে কত কিছু হবে তুমি তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে।
তুমি আমার কথা শুনেছো কৃষ্ণ? তুমি আমার দিকে মুখ তুলে চেয়েছো। মেজ দিদি নিজের ভুল বুঝতে পেরেছে। 10 লাখ টাকা ফেরত পাওয়া গেছে, ভাই ভাই মিল হয়ে গেছে, সব হয়েছে শুধু তোমার কৃপায়। কাল সকালে একবার তোমার মন্দিরে যাব ঠাকুর, তোমার মন্দিরে যাব। পরিবারের শান্তির জন্য আমাকে একবার প্রার্থনা করে আসতেই হবে। আমার তো একটাই চাও, সবাই যেন মিলেমিশে একসঙ্গে থাকে। কতদিন হয়ে গেল তোমাকে গান শোনাই না। গানই যে আমার প্রার্থনা, তোমাকে যে শোনাতেই হবে। তা না হলে যে আমি কিছুতেই শান্তিতে থাকতে পারবো না কৃষ্ণ, কিছুতেই না।